This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আজ বিকেলের বিতর্ক স্বাভাবিকভাবেই বাজেট নিয়ে, কারণ এই মুহূর্তে দেশে যে আলোচনা নাগরিকদের মুখে মুখে তা হচ্ছে বাজেট এবং কর ছাড়ে সত্যি এবার অনেকটা সুরাহা দিয়েছেন নির্মলা সীতারামন, অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। একবার শুনে নিন বিকেলের বিতর্কে প্রথম আজকে কি বলেছেন নির্মলা সীতারামন, তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে তাকে সাধুবাদ জানিয়েছেন। Of our government's trust on the middle class taxpayers, I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Average income of 1 lakh per month other than the special rate income such as capital gains under the new regime. This limit will be 12.75 lakh for salaried taxpayers due to the standard deduction of 75,000. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. ये 140 करोड़ भारतीयों की आकांक्षाओं का बजट है। ये हर भारतीय के सपनों को पूरा करने वाला बजट है। हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए हैं। सामान्य नागरिक विकसित भारत के मिशन को ड्राइव करने वाला है। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। ये बजट सेविंग्स को बढ़ाएगा, इन्वेस्टमेंट को बढ़ाएगा, कंजम्पशन को बढ़ाएगा और ग्रोथ को भी तेजी से बढ़ाएगा। मैं वित्त मंत्री निर्मला सीतारमण जी और उनकी पूरी टीम को इस जनता जनार्दन का बजट, पीपल्स का बजट, इसके लिए बहुत बहुत बधाई देता हूं। দেখুন, জুলাই মাসে, গত জুলাইয়ে নরেন্দ্র মোদী সরকার যে বাজেট পেশ করেছিল সেটাও পূর্ণাঙ্গ বাজেট ছিল, কিন্তু সেই বাজেটের যেটা ভিত্তি ছিল সেটা ছিল কয়েক মাস আগে লোকসভা ভোটের আগে যে বাজেট পেশ করা হয়েছিল, সেই ভোট অন অ্যাকাউন্ট। ফলে সেই বাজেটে খুব বেশি এক্সপেরিমেন্টেশনের জায়গা ছিল না, কারণ ভিতটা আগেই গাঁথা ছিল। কিন্তু এবারের যে বাজেট, অর্থাৎ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেটে কিন্তু সত্যি অনেক চমক থাকছে। সেই চমকগুলো এতক্ষণে আপনারা জেনেও গিয়েছেন। যারা এই মুহূর্তে টেলিভিশন সামনে বসলেন তাদের বলি, আয়করে ছাড়, আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানো, সব থেকে বড় ক্যান্সারের মতো ওষুধ, ক্যান্সারের রোগের যে ওষুধগুলো লাগে এরকম 36টা জীবনদায়ী ওষুধ ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে। এছাড়াও আরো অনেক ঘোষণা রয়েছে যেগুলো আপনাদের প্রত্যেকের হাড়ির এবং হেসেলের ওপর প্রভাব ফেলতে পারে। আজ বিকেলের বিতর্ক তাই আমাদের এই ইস্যু নিয়ে আমাদের সঙ্গে যারা অতিথি হয়ে রয়েছেন এখানে এই মুহূর্তে, জগন্নাথ চট্টোপাধ্যায়, এপাশ থেকে আলাপ করিয়ে দিই। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির প্রতিনিধি, তার পাশেই রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের পক্ষে বলবেন, আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। তার পাশে রয়েছেন শতরূপ ঘোষ, চেনামুখ, সিপিআইএম নেতা এবং সিপিআইএম এর মুখপাত্র। অজিতাভ রায়চৌধুরী, ইকোনমিস্ট রয়েছেন, অর্থনীতিবিদ। আপনাদের প্রত্যেককে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাই। আমি প্রথমেই শুরু করব
জগন্নাথকে দিয়ে। তার কারণ জগন্নাথ বাবুদের কিছুটা মনে হয় হাত পা বাঁধা ছিল এর আগের বাজেটে। এই বাজেটে জগন্নাথ বাবুদের দল, জগন্নাথ বাবুদের মন্ত্রী অনেক বেশি খুলে খেলেছেন, তাই তো? দেখুন, গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বাজেট কেমন হতে চলেছে তার একটা ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছেন যে এই যে নতুন বাজেট হবে, এই নতুন বাজেটের মূল লক্ষ্য হবে যে উন্নতশীল ভারতবর্ষকে উন্নত ভারতবর্ষে পরিণত করা, এবং তার লক্ষ্যমাত্রা 2047। সেই লক্ষ্য রেখে এই যে রূপান্তরকামী 2047 রূপান্তরকামী এই যে বাজেট, সেই বাজেটের 3টি মূল ধারার কথা তিনি বলেছিলেন: ইনোভেশন, ইনক্লুশন এবং ইনভেস্টমেন্ট। ইনোভেশন আপনি দেখুন যে অঙ্গনারী কেন্দ্র থেকে এআই এর জন্য 500 কোটি টাকার এআই গবেষণার জন্য ফান্ড, প্রত্যেকটি ক্ষেত্রে তার কোনো না কোনোভাবে এর ইনোভেশনে অর্থাৎ আরও বেশি গবেষণা, আরও বেশি স্কিলিং করা ইত্যাদির জন্য ইনোভেশনের একটি বড় পদক্ষেপ প্রত্যেকটি ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্র হোক, আর্থিক ক্ষেত্র হোক, প্রযুক্তিগত ক্ষেত্র হোক, মেডিকেল ক্ষেত্র হোক, মানে চিকিৎসা ক্ষেত্র হোক, সব ক্ষেত্রে রয়েছে। দ্বিতীয় হচ্ছে ইনক্লুশন। এই বাজেট ভারসাম্যের বাজেট। এই বাজেটে যেমন সারা দেশের 100 এমন জেলা বেছে নেওয়া হচ্ছে যে জেলাগুলিতে কৃষি পণ্যের উৎপাদন কম হয়, লো প্রোডাক্টিভিটির যে জায়গাগুলি কৃষিক্ষেত্রে, সেই জায়গাগুলিকে বেছে, যেমন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট 150 বাছা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই প্রজেক্টেও পশ্চিমবঙ্গ সরকার জয়েন করেনি। জানে না এই 100 যে জেলা, নিশ্চয়ই তার মধ্যে কিছু জেলা পশ্চিমবঙ্গের থাকবে, তাতে পশ্চিমবঙ্গ সরকার জয়েন করবে কিনা। সেখান থেকে শুরু করে আপনারা দেখেছেন যে কৃষিক্ষেত্রে যেমন সামগ্রিকের সঙ্গে সঙ্গে যে ক্ষুদ্র ব্যবসার ঋণ, স্বনিধি, হকারদের লোন থেকে শুরু করে 10,000 টাকা সেটা থেকে 25,000 টাকা করা, সেখান থেকে মধ্যবিত্তের ক্ষেত্রে বিরাট রিলিফ, 7 লক্ষ টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় 12 লক্ষ টাকা, এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরে 12,75,000 টাকা পর্যন্ত আয়করে ছাড়। এবং সর্বশেষ হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবার দেখেছেন যে শুধুমাত্র সরকারের বিনিয়োগ না, গত বাজেটের একটা দিশা ছিল যে মূলধনী ব্যয়ের একটা বড় অংশ ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে সরকার নিজে ফান্ডিং করেছিল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে, কিন্তু এবার 1.5 লক্ষ কোটি টাকার 50 বছরের বিনা সুদের একটি তহবিল তৈরি করা হচ্ছে, এবং বিওটি মডেল থেকে ধীরে ধীরে সরকার আবার পিপিপি মডেলে 2 দশক আগে যে শুরু হয়েছিল, যে সরকার এবং বেসরকারি শক্তির উভয়ের পুঁজি একসাথে দেশ গঠনে ব্যবহৃত হওয়ার ক্ষেত্রে করা, এবং তার জন্য রাজ্যগুলোকে কম্পিটিটিভ করা, রাজ্যগুলোকে প্রতিযোগিতার মধ্যে নামানো, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা, এবং ইনভেস্টমেন্ট অন হিউম্যান রিসোর্স। একগুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়েছে যে আমাদের যুব সমাজ, আমাদের মহিলা, আমাদের এসসি, আমাদের এসটি, যে স্তরে আছে জীবনের মান উন্নয়নের জন্য, সেই তার স্কিলিংকে পরের ধাপে নিয়ে যাওয়ার। জগন্নাথ বাবুর প্রাথমিক প্রতিক্রিয়া পেলাম।